কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান কি, কেন, কিভাবে হয় আর নতুন করে বোঝাতে হবে না, কারণ আমরা জানি আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিতই দেখেন এবং কখনোই মিস করেন না। প্রতি শুক্র এবং শনিবার আমাদের এই অনুষ্ঠান প্রচার করি বিকেল 5:15টায়। মায়েদের জন্য বিশেষ করে এই আয়োজন। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমার সহকর্মীরা চলে যান, আমাদের টিম, এটি নিউজ টিম, কানেক্টিং বাংলাদেশের টিম চলে যায় সেখানে। স্বাস্থ্যসেবা নিয়েই আমরা কথা বলি উঠোন বৈঠকের মতো। আমরা আজকে যাচ্ছি প্রত্যন্ত একটা এলাকায়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রূপরামপুর গ্রামে। আমি যদি বলি যে প্রত্যন্ত, আসলে বাংলাদেশে কি এখন কোথাও কোনো গ্রাম, কোনো উপজেলা, ইউনিয়ন প্রত্যন্ত আছে? মোটেও না। কিন্তু তারপরেও সেখানকার মানুষেরা অনেক সময় বলে থাকেন যে আমাদের এত দূরের মানুষদেরকে সংযুক্ত করলেন। যেমনটি বলছিলেন আমাদের সঙ্গে অরুন্ধতী মণ্ডল শিক্ষক, যিনি আমার সঙ্গে সহযোগিতা করবেন। আমরা সংযুক্তি করতে করতেই অরুন্ধতী এই কথা বলছিলেন। ডক্টর রুহি জাকারিয়া আছেন আমাদের সঙ্গে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি এই অনুষ্ঠানেরও একজন, কি বলবো, যে টিমের সদস্য, এই টিমের সদস্য। আমরা তাকে যখনই ডাকি তখনই পাই, অনেক সময় দেন আমাদেরকে। আজকে সময় দিবেন অরুন্ধতির জন্য এবং অরুন্ধতির সঙ্গে যারা বসে আছেন সকলের জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগেই আমাদেরকে সময় দিয়েছেন এরকম একটা জায়গায়। আমরা অরুন্ধতিদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন অরুন্ধতি? হ্যাঁ, নমস্কার ম্যাম। আমরা খুবই ভালো আছি, আর আপনারকে আমাদের কাছে পেয়ে আমাদের আরো ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে আপনাদের সবাইকে দেখে। কোথায় বসছেন, কার বাড়িতে, কার উঠোনে? এটা আমাদের এক কাকুর উঠানে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে কোনো মানে FWA কেউ আছেন মানে আমাদের এই গ্রুপের মধ্যে, বা প্রেসক্রিপশনটা কে লিখবেন? হ্যাঁ ম্যাম, আমাদের একটা বৌদি আর কি, গ্রাম্য ডাক্তার, এই যে আমার পাশে আছে, হ্যাঁ, নন্দিনী মল্লিক, উনি লিখবেন। এবং পাশে আছেন শ্রদ্ধেয় মামি বিভা বিশ্বাস, উনি আমাদের 7-8-9 নং রঘুনাথপুর ইউনিয়নের এই 7-8-9 নংয়ের জনসাধারণের নির্বাচিত প্রতিনিধি। উনি অত্যন্ত সমাজসেবী একজন মানে মহিলা। তার ব্যবস্থাপনায় আজকে, হ্যাঁ। আচ্ছা, সবার সাথেই আজকে কথা বলবো। আগে একটু ওখানকার ডাক্তার আপার সাথে একটু কথা বলি, ওখানকার ডাক্তার দিদির সাথে কথা বলি। একটু ওনাকে দেন। গ্রাম্য ডাক্তার মানেটা কি? হ্যাঁ, নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে কি বলে, গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচয় করিয়ে দিল। একটু বলেন, আপনার কথা বলেন। নাম কি, কতদিন ধরে ডাক্তারি করেন, এটা কেমন ডাক্তারি সেটা একটু শুনি। নাম হচ্ছে নন্দিনী মল্লিক। হোমিওপ্যাথিক ডাক্তার, HPC করা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হোমিওপ্যাথি আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছেন। হোমিওপ্যাথির তো আবার একটা কারিকুলাম আছে, কোর্স আছে, সেটা শেষ করেছেন? পরীক্ষা পাশ করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কি মেয়েদের চিকিৎসা করেন? মেয়েদের চিকিৎসা করি, বেশি আছে মেয়ে। মানে মায়েদের তো অনেক রকমের সমস্যা থাকে, সেগুলোর জন্য হোমিওপ্যাথিটা কি খুব জুৎসই, নাকি কিছু আপনার দেখতে দেখতে বা বড় ডাক্তারদের সাথে একটু কথা বলে, মানে আমরা যেটাকে বলি যে প্রচলিত যেটা অ্যালোপ্যাথি, প্রচলিত যেটা, ওই দেখতে দেখতে অনেকটা অভিজ্ঞতা হয়েছে, আর আছে বড় ডাক্তারদের সাথে কথা বলে তারপরে চিকিৎসা দিই। আচ্ছা, একটু সাপোর্ট দেন। আর মায়েরা কি এমনিতে হাসপাতালে যায় না? হাসপাতাল কত দূরে এখান থেকে? হ্যাঁ, বেশি দূর না। এখানে গ্রাম্যটা ছোট, গ্রাম্যটা ওয়ার্ডের একটা হাসপাতাল আছে, আর তা বাদে যদি অনেক সময় অনেক কিছু হয় তাই 250 বেডে আমরা পাঠাই দিই ওইখানে, যদি অনেক হলি। আচ্ছা, হাসপাতাল মানে ধরেন একেবারে ঘরের কাছে, এমনও হয় যে ধরেন 2-3 মিনিটের হাঁটা পথ, তারপরেও গ্রামের মহিলারা অনেক সময় হাসপাতালে যেতে চান না। এটা মানে আমি যতদিন ধরে এই অনুষ্ঠানটা করি, আমার গ্রামে গিয়েও আপনাদের সাথে যখন কথা বলি, সবাই এরকম যে অনীহার, আচ্ছা যাবো না, আচ্ছা দেখাবো না। কেন যেতে চান না? অন্য কি কোনো কারণ আছে? অর্থনৈতিক ব্যাপার আছে, তারপরে সেটা দূরেরটা আমি শুনলাম,
ওকে, মানলাম যে অর্থনীতির ব্যাপার আছে, ঘরের কাজ ফেলে যাবে, আচ্ছা মেয়েদেরই তো রোগ, এটা এমনি ভালো হয়ে যাবে সেসব, কিন্তু একদম ঘরের কাছে ধরেন 2-3 মিনিট কমিউনিটি ক্লিনিক এখন একেবারেই পাড়ায় পাড়ায় এরকম হওয়ার মতো। গ্রামে তো মানে দূর মানে বেশি দূর না, কমিউনিটি ক্লিনিকই অনেক কম যায়। কেন কম যায়? তাদের ভালো লাগে না, মনে করে ওইখানে গেলে কোনো তেমন একটা চিকিৎসা ওর থেকে বাইরে গেলে ভালো হবে সেইভাবে। আচ্ছা, কমিউনিটি ক্লিনিকে কোনো তেমন কোনো সেবা পায় না? পায় সেবা, তারা তো স্বাস্থ্যকর্মীরা তো এখানে থাকে সব সময় সেবা দেওয়ার জন্য, কিন্তু অল্প সামান্য কিছু সংখ্যা যায় আর বেশিরভাগই যায় না। সবাই ওই মানে টাকা, ওই যে গ্রামে যে সমস্ত ডাক্তার সেইখানেই যায়। আচ্ছা, তার মানে টাকা খরচ করতে ভালোবাসে না? তা ভালোবাসে। আচ্ছা, নন্দিনীর জন্য যেটা সুবিধা, নন্দিনী কি বাসায় বাসায় যান? হ্যাঁ, আপনি কি বাড়ি বাড়ি যান? বাড়ি বাড়ি চেম্বার এই জন্য আছে, আপনার পরিচিতিটা বেশি আর কি। তো আপনি যখন বলবেন যে একটু কমিউনিটি ক্লিনিকগুলোতে যাওয়া দরকার, হ্যাঁ, কারণ কমিউনিটি ক্লিনিকে আমাদের রেজিস্টার্ড চিকিৎসকরা থাকেন। হ্যাঁ, অনেক রকমের সমস্যা হয় যেগুলো শুধু দেখে বা এমনি শুনে করা যায় না। ঘরে চিকিৎসা দেওয়া যায় না। আমরা বিশেষ করে মায়েদের কথা বলছি, প্রসূতির কথা বলছি, অথবা যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকেও, হ্যাঁ, একেবারে ঘরে বসে সবসময় ঘরের ওই টোটকা চিকিৎসা হয় না। কিন্তু যেহেতু সুবিধাটা আছে, সরকার খুব মানে কি বলবো আন্তরিকভাবে কমিউনিটি ক্লিনিকগুলো করে যাতে নাকি আপনারা সেবাটা পান, হ্যাঁ, গ্রামের মায়েরা সেবাটা পান। সেখানে না গেলে এই আন্তরিকতার প্রতি তো শ্রদ্ধা দেখানো হয় না, তাই না? আর তাদেরকে কিন্তু আপনারাই নিতে পারেন, কারণ আপনারা বাড়িতে যান, আপনাদের সাথে কিন্তু তাদের সম্পর্ক, জনগণের সম্পর্কটা বেশি ভালো থাকে। আর আপনার কাছে যদি শোনে যে কমিউনিটি ক্লিনিকে একজন রেজিস্টার্ড চিকিৎসক আছে, সে তোমাকে আরো ভালো চিকিৎসা দিতে পারবে বা উপদেশ দিতে পারবে, তাহলে কিন্তু সে আরো যাবে। আচ্ছা, সেভাবে বুঝিয়ে বলবো। অবশ্যই বলবেন। আচ্ছা, থাকেন আপনি আমাদের সঙ্গে, আর আমরা পেশেন্ট দেখি। কে প্রথমে দেখাবেন? রিমি মণ্ডল আসছে। রিনি, নমস্কার। এটা কার বাচ্চা পেছনে? আমার বাচ্চা। তোমার বাচ্চা? আচ্ছা, ঠিক আছে। বয়স কত বাচ্চার? এই 16 মাস। 16 মাস। আচ্ছা, তোমার সমস্যার কথা বলো আপাকে। ডাক্তার রুহি জাকারিয়া অনেক বড় ডাক্তার, কিন্তু আমরা বলি গাইনি ডাক্তার। হ্যাঁ, আমার দাদার সমস্যা, শুধু ধাতু সমস্যা। কিসের? ধাতু, সাদা সিরাপ ভাঙে। আচ্ছা, ধাতুর সমস্যা। কতদিন ধরে? এই তো কিছুদিন ধরে, 2-3 মাস। 2-3 মাস। তোমাকে দেখলে তো মনে হয় মানে খুবই না, একটু অপুষ্টি হচ্ছে, একদম ঘাড়ের কি বলে গলার হাড় বের করা। আর মানে এটা কি বাচ্চা হওয়ার পর থেকে এরকম শরীরটা ভাঙতে শুরু করছে? হ্যাঁ, বাচ্চা হলে আরো বেশি। আচ্ছা, রিনি মণ্ডল, তোমার তো কিছুদিন আগেই বাচ্চা হয়েছে, তাই না? 16 মাস। তো বাচ্চা হওয়ার পরে কিন্তু বেশ কিছু রক্ত ভাঙে, তাতে করে কি হয়, রক্ত শূন্যতা হয়, তাই না? এই কারণে তুমি একটু আয়রন বড়ি খাবে সাথে, ঠিক আছে? তুমি আয়রন বড়ি খাবে। আর বাচ্চা কি বুকের দুধ খায়? হ্যাঁ, তো বুকের দুধ। আচ্ছা, এই জন্য তুমি ক্যালসিয়াম বড়ি খাবে। তাহলে আয়রন জিপসিআই প্রতিদিন একটা করে খাবে, খাবার পর টানা 2 মাস খাবে। আর ক্যালসিয়াম খাবে 500 মিলিগ্রাম, এটাও প্রতিদিন একটা করে খাবে, এটাও 2 মাস খাবে। তাহলে কি হবে, তোমার যে অপুষ্টিজনিত সমস্যাগুলো দূর হবে। কারণ ধাতু যাওয়ার কিন্তু একটা কারণ হচ্ছে অপুষ্টি, বুঝছো? তো এটা খাবে। আর ধাতুর যে যাচ্ছে, এটার কারণে তুমি ট্যাবলেট ফিলমেট 400 মিলিগ্রাম একটা করে দিনে 3 বার 7 দিন খাবে, ঠিক আছে? আর কৃমির ওষুধ কি তুমি খেয়েছো এর মধ্যে? না, একটু কৃমির ওষুধ খেতে হবে। এটা অ্যালবেন ট্যাবলেট, অ্যালবেন ডিএস একটা করে ট্যাবলেট একদিনই খাবে, চুষে খাবে। আর 7 দিন পরে আবার একটা ট্যাবলেট খাবে। আর যখন তুমি বাথরুম করবে, মানে প্রস্রাব পায়খানা করার পরে একটু হালকা লবণ গরম পানি দিয়ে তুমি পরিষ্কার করে নিবে, ঠিক আছে? একটা মগের মধ্যে হালকা গরম পানি রাখবে, তার মধ্যে একটু লবণ দেবে, এটা দিয়ে একটু পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে জায়গাটা শুকনা রাখবে। এভাবে করলে আশা করি তোমার এই সমস্যাটা দূর হবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমার বয়স কত? 18 বছর।
হ্যাঁ 18 বছর। আচ্ছা, যাই হোক, তোমার তো বাচ্চা হয়েছে। বাচ্চা কয়টা রিনি? একটাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তুমি ওই কাছের কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে একটু ভায়া পরীক্ষা করে নিও। এই পরীক্ষাটা কিন্তু ফ্রি করে দেয়, ঠিক আছে? ভায়া করে দিলে তোমার মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা, ইনফেকশন আছে কিনা, অথবা আমরা কিন্তু ক্যান্সারের পূর্ব লক্ষণ দেখি, কারো জরায়ুর মুখের ক্যান্সার, এটা কিন্তু আমরা এই ভায়া পরীক্ষা দ্বারাই নির্ণয় করতে পারি পূর্ব লক্ষণ। ওটা কিন্তু ক্যান্সার না, কিন্তু কারো পূর্ব লক্ষণ আছে কিনা সেটা কিন্তু আমরা ভায়া পরীক্ষার মাধ্যমে দেখে থাকি, ঠিক আছে? তো এই ভায়া পরীক্ষাটা একটু করে নিও, ঠিক আছে? শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে রিনি। দিদি যেটা বললেন, রুহি আপা যেটা বললেন, ওটা একটু মানতে হবে। হ্যাঁ, ওষুধটা খেতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার কণিকা মণ্ডল আসছে। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার কণিকা। বুঝতে পারছি গর্ভবতী, সুন্দর করে মোড়ার মধ্যে বসছে। হ্যাঁ, কয় মাস? এই 7 মাস 25 দিন চলতেছে। 7 মাস চলছে। কি অসুবিধা ডাক্তার রুহি জাকারিয়াকে একটু এখন তো আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই, এমনি জাস্ট একটু শেয়ার করার জন্য। ডাক্তার রুহি, কণিকার মতন যারা আছেন তাদের জন্য, মানে আমার মনে হয় অন্য জেলার বিভিন্ন জায়গার মানুষরা বসে দেখছেন। অনেকেই হয়তো আছেন যে এরকম গর্ভবতী, হয়তো একেবারে কাছাকাছি ডেট। হ্যাঁ, তবে আমার এখন তো কোনো সমস্যা নাই। আগে একটা সমস্যা হয়ে গেছিল, মানে 8 মাসের সময় আমার একটা ছেলে হয়েছিল, তা সে নেই, মারা গেছে। আচ্ছা, তারপর পরে কি মানে এই বাচ্চাটা কনসিভ করছো? হ্যাঁ, পর না, 1 বছর 1.5 বছর পরে। 1.5 বছর পরে। তোমার কিন্তু একটা বাচ্চা 8 মাসের সময় মারা গেছে, তাই না? তাহলে এটা কিন্তু, আর এই প্রেগন্যান্সিটাকে কিন্তু আমরা একটু হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবেই ধরবো, তাই না? তোমার কিন্তু যত্নের প্রয়োজন আছে। তুমি কি গর্ভকালীন পরিচর্যা, যেটাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি, মাসে মাসে অ্যান্টিনেটাল কেয়ার করতে বলি, সেটা কি করেছো? চেকআপ করি। চেকআপ করেছো, খুবই ভালো। আর আয়রন ক্যালসিয়াম গুলো খাচ্ছ ঠিক মতো? হ্যাঁ, আয়রন খাই, ক্যালসিয়াম খাই। আচ্ছা, ভিটামিন তোমার বি ওই 8 কমপ্লেক্স। মাসের বাচ্চা কি পেটেই মারা গিয়েছিল না হওয়ার পরে মারা গিয়েছিল? হওয়ার 1 সপ্তাহ পরে। হওয়ার সময়, এটা কি 8 মাসে? তার মানে তোমার সময়ে হয় নাই, সময়ের আগে হয়েছিল, তাই না? হ্যাঁ, সময় হয়েছিল, সময়ের বেশ 1 মাস আগে হয়েছিল মনে হয়, 8 মাসের সময়। হ্যাঁ, সেটাই। তাহলে একটু তোমাকে দেখতে হবে যে তোমার মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। প্রস্রাবের পরীক্ষা করেছো? অনেক সময় ইনফেকশনের কারণে করা হয়েছে। হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু নিয়মিত তোমার চিকিৎসকের সাথে পরামর্শ করবে, কারণ তোমার আগের হিস্ট্রিটা যেহেতু ভালো না, আমরা চাই না যে এই ধরনের কোনো কিছু হোক, ঠিক আছে? আর 8 মাসের সময় তোমার বাচ্চাটা হয়ে গিয়েছিল, সেটা পানি ভেঙেছিল কি? পানি ভেঙেছিল তখন কোনো সমস্যা হয়েছিল না, পানির পর্দা ফাটাই দিয়েছিল। ওটা কি নরমাল ডেলিভারি করেছিলে? হ্যাঁ, নরমাল ডেলিভারি করেছিলে। নরমাল ডেলিভারি। যাই হোক, তুমি নিয়মিত আয়রন ক্যালসিয়াম গুলো খাবে, তোমার চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবে। প্রেশার নরমাল আছে? ব্লাড প্রেশার নরমাল আছে? হ্যাঁ, নরমাল আছে। ডায়াবেটিসের পরীক্ষাটা করা জরুরি, ঠিক আছে? যদি না করে থাকো তাহলে ডায়াবেটিসের পরীক্ষা করবে। ডায়াবেটিস পরীক্ষা করেছি। আচ্ছা, ভেরি গুড। কিন্তু এখন তোমার 7 মাস, এরপরে 8 মাসের সময় আবারও দেখতে হবে। 8 মাসের সময় আবারও তোমার ডায়াবেটিসের পরীক্ষা করে দেখতে হবে, আর প্রস্রাবের টেস্ট করে দেখতে হবে। কোনো ইনফেকশন থাকলে এরকম দেখা যায় যে তার ডেলিভারিটা আগে হয়ে যায়, ঠিক আছে? তো তুমি চেকআপে থাকবে, মোট কথা চেকআপে থাকবে, এবং ডেলিভারি করতে হলে তুমি নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওখানে গিয়ে ডেলিভারি করবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভালো থাকো কণিকা। হ্যাঁ, তারপরে দেখি। আপনার পরামর্শ খুব ভালো লাগছে আমার। ও, পরামর্শ ভালো লাগছে না? আমার না, ডাক্তারের পরামর্শ, তাই তো? আচ্ছা, ভালো থাকো, যত্ন নিও, নিজের যত্ন নিও। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ম্যাম, আমরা পরবর্তীতে চলে যাই। এবার আসছে নূপুর বালা। নমস্কার ম্যাম। নমস্কার, ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি সমস্যা নূপুর বালার? অল্প বয়সে আমার আছে জরায়ুর সমস্যা ছিল, ব্লিডিং হচ্ছিল 27 বছর বয়সে। আচ্ছা,
তারপর আমি অপারেশন করেছি। অপারেশন করার পরে কিছুদিন পরে আমার হাতে পায়ে জ্বালা করে, সবসময় জন্য শরীর গরম থাকে। অপারেশন কি করছেন? জরায়ু কি ফেলে দিছে নাকি? হ্যাঁ, কেটে ফেলে দিছি। আচ্ছা, এটা কত বছর আগে অপারেশনটা হয়েছে? সেটা তো ঠিক নাই, 27 বছর বয়সে করিলাম, আর এখন তো 2000। তার জরায়ু ফেলে দেওয়ার জন্য বোধহয় ওভারিগুলো হয়তো ফেলে দিয়েছে। আচ্ছা, তার জন্য তার ওই যে হাত পায়ে জ্বালা পোড়া করছে। আচ্ছা, আমি এটা একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। মানে নূপুর বালা একটা কেস এই ধরনের তো হয় অনেক সময়, জরায়ুর ব্লিডিং, এটা কিসের লক্ষণ এবং কেন এটা অপারেশন করে ফেলতে হয়? এটার সঙ্গে জরায়ুর সঙ্গে ওভারিও ফেলতে হয় কিনা, এটা একটু যদি ছোট্ট করে সবার জন্য বলেন। হ্যাঁ, আসলে অনেকগুলো কারণেই অ্যাবনর্মাল ব্লিডিং হয়। যেমন যদি জরায়ুতে কোনো টিউমার হয়, যেটাকে আমরা ফাইব্রয়েড বলে থাকি, অথবা আরও সিস্টের সমস্যা হয়, অ্যাডিনোমায়োসিস বলে থাকি, এসব কারণে ব্লিডিং হয়। এছাড়া অনেক সময় হরমোনাল কারণেও হয়, কারো যদি হাইপোথাইরয়েড থাকে সেই কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, সেটাকে আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং ডিউ টু আনক্লাসিফাইড কজ এই ধরনেরও বলে থাকি। তো এটার চিকিৎসার ক্ষেত্রে এটা শুরু হলে আমরা প্রথমত একটু পরীক্ষা, নিজে এক্সামিনেশন করে থাকি, দেখি যে জরায়ুর সাইজটা ঠিক আছে কিনা, পাশে ওভারিগুলো ঠিক আছে কিনা। অনেক সময় ইনফেকশনের কারণেও কিন্তু ব্লিডিং হতে পারে, বা ওভারিতে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস এই ধরনের কারণে হয়, সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে। তো এগুলোকে আগে এক্সক্লুড করে নেই, একটু পরীক্ষা নিরীক্ষা করাই। এই ক্ষেত্রে আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি এনাফ। আলট্রাসোনোগ্রাফি করে জরায়ুটা দেখি, ওভারিটা দেখি। বিশেষ করে এখন আমরা জরায়ু এবং ওভারি দেখার জন্য টিভিএস পরীক্ষাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। টিভিএস করে নেই, আর সাথে কিছু হরমোনাল টেস্টগুলো করে নেই, যেমন থাইরয়েড একটা ইম্পর্টেন্ট ফাংশন রোল করে, সেজন্য থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করি। এরপরে যখন কারণটা নির্ণয় করা হয়ে যায়, তখন সেই কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। যদি কারো টিউমার থাকে, তাহলে টিউমারের সাইজ দেখি, খুব ছোট হলে আমরা ওষুধ দিয়ে দিই। কিন্তু যদি টিউমারটা বড় থাকে, সেক্ষেত্রে টিউমারের অপারেশন করি। অনেক সময় শুধু টিউমার ফেলে দেই, ইউটেরাসটাও থাকে, বয়সের উপরে ডিপেন্ড করে। কারো এইজ যদি কম থাকে এবং সে বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে শুধু টিউমারটা ফেলি, ইউটেরাসটা ঠিকই থাকে। তো এটা হচ্ছে মামেক্টমি। বা সিস্ট থাকলে শুধুমাত্র সিস্টটাকে রিমুভ করি, এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। আর এগুলো তো সার্জিক্যাল। তার আগে চেষ্টা করি যে তাকে মেডিকেল কোনো ট্রিটমেন্ট দিয়ে তাকে ট্রিটমেন্ট করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই। এখন পিল দেওয়ার সময় আমাদের পেশেন্টদের সাথে অনেক কথা বলতে হয়, কারণ পিলটা সাধারণত তারা জানে যে এটা জন্ম নিয়ন্ত্রণের একটা পদ্ধতি, কিন্তু পিলের কিন্তু আদার অনেক মেডিকেল ইউজ আছে। বিশেষ করে এই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ডিউবি, এসব ক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পিল দেই, যাতে করে আমরা জানি যে মাসিকটা কি একটা চক্র, সেই চক্রটা ঠিক থাকে না, তাহলে বাইরে থেকে ওষুধ দিয়ে সেই চক্রের মধ্যে নিয়ে আসা, সাইকেল করা। তো এটা 3 থেকে 6 মাস আমরা ম্যাক্সিমাম দিই, এর বেশি দেই না। আরও এই ধরনের আরও ওষুধপত্র আছে, এগুলো দিয়ে আমরা ট্রাই করি। একেবারেই যদি না হয়, একদম লাস্ট স্টেজে পেশেন্টের বয়স বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে, তখন আমরা জরায়ু ফেলার কথা বলি। তো জরায়ু ফেলতে হলে কিন্তু ওভারি ফেলে দিতে হবে এমন কিছু না। আমাদের মেইন ফিমেল হরমোন, মহিলাদের যে হরমোনগুলো আসে, তা কিন্তু ওভারি থেকে আসে। আর ওভারি থেকে আসে, সেটাই জরায়ুতে মাসিকের ক্ষেত্র তৈরি করে এবং বাচ্চা হওয়ার পরিবেশটা সৃষ্টি করে। তো শুধু জরায়ু ফেলে দিলে কিন্তু এই ধরনের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, কিন্তু নূপুর ঠিক করে বলতে পারছে না যে জরায়ুর সঙ্গে ওভারিটাও ফেলে দিয়েছে কিনা। নূপুর বালা পারেন বলতে? মানে ঠিক করে কি ডাক্তার বলেছেন যে অপারেশন করে কোনটা কোনটা ফেললো? এরকম বলে দিয়েছে? হ্যাঁ, আর বাচ্চা হবে না। ঠিক আছে, আপনার জরায়ুটা তো ফেলে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ফেলে দিয়েছি। আপনি এখন যেটা করবেন, আপনি কিন্তু ক্যালসিয়াম খাবেন। মহিলাদের ক্যালসিয়ামের অভাবেও হাত পা জ্বালা পোড়া করে। আপনি টানা একটা করে ট্যাবলেট ক্যালবো-ডি 500 মিলিগ্রাম টানা 2 মাস খাবেন। খাওয়ার পরে বলতেছি শরীর থেকে এখন অনেক ঘুম কম হয়ে গেছে, রাতের বেলা অনেক ঘুম আসে না, শরীরে এরকম জ্বালা পোড়া করে। আর আছে ডায়াবেটিস, এখন ডায়াবেটিসও হয়ে গেছে। ডায়াবেটিস হয়েছে, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। প্রেশার আছে কিনা, প্রেশারটা একটু চেক আপ করাবেন। প্রেশারের সমস্যা নাই, ঠিক আছে। তো ডায়াবেটিসটা একটু দেখেন। ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কিন্তু
আমরা 3টা পদ্ধতির কথা বলে থাকি, তাই না? একটা হচ্ছে ডিসিপ্লিন, যেখানে আপনার হাঁটতে হবে। আপনি যদি শুধু 1 ঘন্টা যদি আপনি জোরে হাঁটেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা যদি জোরে হাঁটেন, আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকবে। সাথে যদি আপনি খাওয়া দাওয়াটাও একটু কন্ট্রোল করেন, চিনি মিষ্টিগুলো বাদ দেন, তাহলেও কন্ট্রোল থাকে। আর এরপরেও যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, তাহলে আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে থাকি। তবে প্রথমে আপনি ওই হাঁটা এবং খাওয়াটা যদি কন্ট্রোল করেন, আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে থাকবে। ঠিক আছে? আর এই ধরনের সমস্যার জন্য আমার মনে হয় যে একটু আপনি নিকটস্থ কোনো হাসপাতালে যোগাযোগ করলেই ভালো হয়। ভালো থাকবেন, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমাদের এখানে আসবেন বেড়াতে? হ্যাঁ, অবশ্যই আসবো। ম্যাম, এবার আমরা আসছে মিনি বেগম। ভালো আছেন? কেমন আছেন মিনি আপা? ভালো আছি। আচ্ছা, বলতেছি কি যে আমার মেয়ের বয়স হচ্ছে 18 বছর, বুঝছেন? আমার মেন্স হয় প্রতি মাসে 2-3 বার আসছে। এখন হচ্ছে ওষুধপাতি খাওয়াচ্ছি, তা হচ্ছে কাজ হচ্ছে না। তারপরে হচ্ছে 250 বটে দেখাইছি, আর ওষুধ দিচ্ছে, তাই মানে চলতেছে, বুঝছেন? আর অনেকগুলো টেস্ট দিলে তাও সব করেছি। মিনি আপা, মেয়ের মাসিক শুরু হয়েছে কত বছর বয়স থেকে? 12 বছর বয়সের থেকে মনে হয়। 12 বছর, এখন 14 বছর, এখন 18 বছর। আচ্ছা, 18 বললেন, তার মানে কি এই যে মাসে 2-3 বার যে মাসিক হয়, রক্ত রমজান মাসের তো এরকম আইছে। আচ্ছা আপা, তাহলে এটার পেটে ব্যথা করে, হাত পা জ্বালা করে। 18, এখন 18 বছর এবং মাসিক ঘন ঘন হচ্ছে। হ্যাঁ, রমজান মাস থেকে শুরু হয়েছে, মাসে 2-3 বার এবং একটু ঘন ঘন রক্ত। আচ্ছা, ও কি বিয়ে হয়েছে নাকি আনম্যারিড? না, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই। আচ্ছা, তো এটা একটু দেখা প্রয়োজন, কেন ওর এরকম হচ্ছে। আপনি, ও কি কোনো ওষুধ খেয়েছে? মানে খাইছে আগে। আচ্ছা, এখন এই যে ফারিয়ারে দেখাইছি 250 বটে। আচ্ছা আচ্ছা, ওখানে তো নিশ্চয়ই কোনো ওষুধ দিয়ে দিয়েছে এবং নিয়মটা বলে দিয়েছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে মাসিক হলো বন্ধ হচ্ছে না, তখন কি করে, মাসিক বন্ধ হওয়ার জন্য ওষুধ দিয়ে দেয়, ডাক্তাররাও দিয়ে দেয়, আর আপনারাও হয়তো কিনে খান। কিন্তু যেই মাত্র বন্ধ হয়ে যায়, আবার ওই ওষুধটা বন্ধ করে দেন। তা ওই ওষুধ যদি বন্ধ করে দেয়, তাহলেও কিন্তু আবার এরকম ব্লিডিং হতে পারে। তো যেই বন্ধ করার জন্য যদি কোনো ওষুধ আপনাকে ডাক্তার এই একটা নিয়মের মধ্যে দিয়ে দেয়, তাহলে নিয়মের মধ্যে খেতে হবে। যেমন ধরেন, আপনি কি ধরনের ওষুধ খেয়েছে এটা তো বলতে পারছেন না। একটা ওষুধ আমরা দিই যে দিনে সকালে একটা, রাতে একটা, এভাবে 21 দিন খেতে বলে থাকি। আবার 7 দিন বাদ দিয়ে আবার 21 দিন খেতে বলি। এই ধরনের যদি বলে থাকে, তাহলে আপনাকে ওই প্রেসক্রিপশনটা মানতে হবে। ঠিক আছে? না, তা না হলে কিন্তু ওর এরকম ব্লিডিং হতে থাকবে। পেটে ব্যথা করে আর হাত পায়ে জ্বালা করে। পেটে ব্যথা করার জন্য আপাতত আমি বলে দিতে পারি যে পেটে ব্যথা কি ওষুধ খাবে, অ্যালজিন খেতে পারে, ট্যাবলেট অ্যালজিন একটা করে দিনে 3 বার 7 দিন দেন। আর হাত পা জ্বালা পড়ার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট দেন একটা করে। কিন্তু এই মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে আসতে হবে, একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আর তাকে একটা প্রেসক্রিপশন করে দেয়া হবে, এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাকে ওষুধ খেতে হবে। ধরেন 3 মাস বা 6 মাসের জন্য যদি ওষুধ দিয়ে থাকে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। ঠিক আছে? তা না হলে ওর রক্ত যেতে যেতে ও কিন্তু রক্ত শূন্যতায় পড়ে যাবে এবং ওর আরো অনেক রকমের জটিলতা বৃদ্ধি পাবে। আপনি উনাকে নিয়ে একটু চিকিৎসকের কাছে যাবেন। আচ্ছা, আর আপনার কোনো সমস্যা নাই না মিনি আপা? না, আমার সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে আমার। ও আচ্ছা আচ্ছা, সেটার জন্য কি করেন? আমি আছে ওষুধ খাই, ওই ব্যাট্রিলেন খাই। আচ্ছা, গ্যাস নেন নাকি এবার? না, গ্যাস নয়, গ্যাস নেন না। আচ্ছা, শ্বাসকষ্টের জন্য ওষুধ খান, যেটা খাচ্ছেন সেটা খান। এরপরেও যদি বেশি শ্বাসকষ্টের প্রবলেম হয়, গ্যাস নিতে পারেন। বিভিন্ন ধাপে ধাপে চিকিৎসা আছে, আর এই চিকিৎসা আসলে ডাক্তারের কাছে গিয়েই চিকিৎসা করা দরকার। মেডিসিনের ডাক্তার উনি আপনাকে দেখবে। আর আপনার মেয়ের জন্য যেটা আপা বলে দিলেন, রুহি আপা, একটু নিয়মটা মানবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ ম্যাম, এবার আসছে দুর্গা বিশ্বাস। নমস্কার দিদি, ভালো আছেন? নমস্কার, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আমি আসছি, আমার মেয়ে আছে 19 বছর বয়স, তার মেনছে সাদা সিরাপ ভাঙে, সেই জন্যই আসলাম। আচ্ছা, মেয়ের বয়স 20 বছর? হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 39।
39? 39ই দেখতে পড়বে। বোঝা যায় না আপনাকে দেখতে তো মনে হয় 26 ছানা, মনে হচ্ছে যে 26-27 এরকম হবে। দুর্গা বিশ্বাসের বয়স 39? তাই ও মাই গড। কয়টা বাচ্চা? দুটো বাচ্চা। দুটো বাচ্চা। মেয়ের 20 বছর বয়স আর আরেকটা ছোট একটা ছেলে আছে, 6 বছর চলতেছে। 6 বছরের ছেলে। আচ্ছা, মেয়ে আসে নাই কেন? ও তো বলতে পারতো নাকি ওর সমস্যা? মেয়ের ইন্টার সেকেন্ড ইয়ারে উনি প্রাইভেট ফিরে একটা ইসি গেছে, ট্রেনিং আচ্ছা, আছে পড়াশোনা নিয়ে পড়ার জন্য। মেয়ে বাসায় আচ্ছা। নেই, সেই জন্য আমি আসলাম। আচ্ছা, খুব ভালো, অসুবিধা নাই। ওর হলো 20 বছর বয়স আর ধাতু যাচ্ছে, একটু তাই ধাতু তো? যাচ্ছে। হ্যাঁ, এটা খুব কমন প্রবলেম, কিন্তু একটু যদি সচেতন হওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেম থেকে মেয়েরা অনেকটাই পরিত্রাণ পায়। হ্যাঁ, তো মেয়ের পুষ্টির ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। মানে খাতে চায় না তেমন কোনো কিছুই, খাতে অরুচি, জোর করে খাওয়াতে হয়, পড়াশোনার চাপ আছে, আর এই শরীর গরম বুঝাতে থাকে। হবে। হ্যাঁ, শরীর গরম থাকে, তার জন্য সাদা সিরাপ ভাঙে, সবই বুঝি, কিন্তু ও কথা শোনে না। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু খেয়াল করবেন, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে একটু হালকা লবণ, প্রস্রাব পায়খানা করার পর একটু হালকা লবণ গরম পানি ব্যবহার করতে পারে ও। আর এখানে আমরা কিন্তু ডেটল, স্যাভলন এইসব ব্যবহার করতে নিষেধ করি, ঠিক আছে? এই ধরনের এগুলো করার যাবে না, শুধু হালকা লবণ গরম পানি ব্যবহার করবে, আর ঢিলা ঢালা পোশাক পরবে, ঠিক আছে? বিশেষ করে রাতে শোয়ার সময় যেন ঢিলা ঢালা পোশাক পরে। ভিতরে যে তারা যে আন্ডার গার্মেন্টস পরে সেগুলো যেন সিনথেটিক না হয়, সুতির কাপড় পরে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সাথে পুষ্টিকর খাবার খাওয়াবেন, মৌসুমী ফল খাওয়াবেন, আর সিরাপ লেকার পাওয়া যায়, সিরাপ লেকার, LECOR। হ্যাঁ, খাবার পর, হ্যাঁ, এটা 15 দিন খাবে, ঠিক আছে? আর সাথে কৃমির ওষুধ খাওয়াবেন, যদি রিসেন্টলি কৃমির ওষুধ না খেয়ে থাকে তাহলে কৃমির ওষুধও খাবে। আর এটার সাথে অনেক সময় দেখা যায় ধাতুস্রাবের সাথে গন্ধ হয় বা চুলকানি থাকে, যদি গন্ধ মাঝে মাঝে, হ্যাঁ, তাহলে দিবেন একটু ওকে, ওই ক্যাপসুল ফ্লুগাল দিবেন 150 মিলিগ্রাম, সপ্তাহে একটা করে 6 সপ্তাহ খাবে। তার মানে 6 সপ্তাহে 6টা ক্যাপসুল খাবে। ট্যাবলেট সেকনিড ডিএস 2টা ট্যাবলেট একত্রে খাবে একদিন, খাবার 2 ঘন্টা পরে সেকনিড ডিএস। আশা করি মেয়ে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, আপাতত লবণ গরম পানি ব্যবহার করার কথা বলছেন। আসলে গ্রামে এটার চেয়ে ভালো থেরাপি, ভালো ওষুধ, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা, এটার চেয়ে ভালো আর কিছু নাই। হ্যাঁ, আমরা সবসময় এটা বলি যে হালকা কুসুম গরম পানি, এটা তো একটু তো আরামও লাগে, এবং ভবিষ্যতেও কোনো রকমের এই যে মেয়েটা বিয়ে দিবেন, বাচ্চা কাচ্চা হবে, তেমন কোনো সমস্যা হবে না যদি এই পরিচ্ছন্নতাটা থাকে। আর 2 নাম্বার হলো যে মাসিক হলে প্যাড ব্যবহার করার কথা বলবেন, এবং প্যাড কিন্তু নির্দিষ্ট টাইমের পরে একটু চেঞ্জ করতে হয়, বেশিক্ষণ ধরে একটা প্যাড ইউজ করা উচিত না। সেটা তো এক একটা মানুষের এক একটা, মোটামুটি 8 ঘন্টা পর পর চেঞ্জ করবে। 8 ঘন্টাও অনেক লম্বা হয়, মানে অল্প বয়স তো 6 ঘন্টা পর পর বলে। হ্যাঁ, মোট কথা যে প্যাডটা ভিজে গেলে যেন চেঞ্জ করে, সেটাও বুঝতে পারবে, কিন্তু একটা প্যাড অনেক লম্বা সময় ধরে ব্যবহার করবে না। আর মাসিক হলে প্যাডটা ব্যবহার করানোর একটা অভ্যাস করতে হবে। হ্যাঁ, মুন্নিদি কিন্তু এটা খুব সুন্দর কথা বলেছেন। এখনকার মেয়েরা তো সব, হ্যাঁ, এখন কিন্তু তার ওই সময় আর কাপড় এইসব না। হ্যাঁ, সবাই ইউটিউব দেখে, সুতরাং আর এখন যদি বলি যে কাপড় ব্যবহার করো না, প্যাড করো, তাহলে আমাদেরই সেকেলে বলবে আর কি। যাই হোক, তারপরে মনে করিয়ে দিলাম যে প্যাড ব্যবহার করা উচিত। ব্যবহার করে আমাদের মেয়েরা, তারা পড়াশোনা করে, তারা পড়াশোনা করে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে দিদি, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আমরা আরেকজন দেখি। হ্যাঁ ম্যাম, আমাদের সঙ্গে সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত একটি মা আছেন আর কি। উনি একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আপনার সঙ্গে তার একটু কথা বলিয়ে দিই। আমরা একটু দেখি, আমরা ওনাকে একটু সালাম দেই, শ্রদ্ধা জানাই এরকম, এবং অভিনন্দন। কি নাম? শ্রীমতী অঞ্জনাবালা বিশ্বাস। আচ্ছা, আমার সাথে কি ওনার দেখা হয়েছিল? হ্যাঁ ম্যাম, হয়েছে। হ্যাঁ, এর আগে কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে উনি অংশ নিয়েছিলেন আমার ধারণা। হ্যাঁ, অঞ্জনা দি।
হ্যাঁ নমস্কার। নমস্কার, কেমন আছেন দিদি? হ্যাঁ অভিনন্দন। আপনি আমার অনুষ্ঠানে তো আসছিলেন, স্টুডিওতে আসলেন? হ্যাঁ অনুষ্ঠানে গেছিলাম। হ্যাঁ স্টুডিওতে আসলেন 8 তারিখে 8 মার্চ। 8 মার্চের এইবার না, এবার 8 মার্চে, এবার 8 মার্চে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন দিদি? ভালো লাগলো। আপনার এলাকায় চলে আপনার এলাকায় চলে গেছে, অসাধারণ। হ্যাঁ রুহি আপা, আমি এই মানুষটার মানে কি বলবো, তার স্ট্রাগল, তার গল্প, আর সত্যি আমরা মানে এই ধরনের মানুষগুলোকে বেছে বেছে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের প্রতি। এবং এই অঞ্জনা বালা বিশ্বাস এবার নারী দিবসে, 7 মার্চের নারী দিবসে পুরস্কার পেয়েছেন সমাজ উন্নয়নের জন্য। কনগ্রাচুলেশনস আপনাকে। এবং ওনার দিদি একটু বলেন, মুক্তিযুদ্ধের সময় ওনার স্ট্রাগলটা শুরু, দিদি একটু ছোট্ট করে বলেন আরেকবার। তো আমি ছোটবেলা থেকে এই নারী উন্নয়নে কাজ করে আসছি। সমাজ উন্নয়নে নারীদের যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো ছিল, মানে সদাচার অর্থাৎ সুস্থভাবে চলবার জন্য যে যে নিয়মকানুন পালন করতে হতো, সেগুলো স্কুল জীবনে ছাত্রীদের আমি শিখাতাম। পরবর্তীতে নারী কেন্দ্র অর্থাৎ মহিলা মাতৃকেন্দ্র গঠন করি এবং সেখান থেকে আমার আচ্ছা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সময়কার আপনার যে মানে যেই নির্যাতন, যেই বঞ্চনার মধ্যে যেতে হয়েছে, ওনার বয়স কত ডক্টর রুহি? আমি আপনাকে একটা ধাঁধা দিলাম, বলেন কত? হ্যাঁ আমার বয়স 65 হবে না? 65 হবে? কত আপনার? আমার 78 বছর বয়স। 78? হ্যাঁ এই জন্যই ধাঁধা, ওনাকে দেখলে মনে হয়। এবং যে পরিমাণ হাঁটেন উনি, এখন ওনার সাথে আপনি হেঁটে পারবেন না এখনো। মোটামুটি সুস্থ আছি, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, খুব আনন্দে থাকেন, মানুষের জন্য কাজ করেন, উপকার করেন, শিক্ষিকা উনি। এখন যেহেতু বয়স 78 বছর বয়স, তিনি এখন রিটায়ার করেছেন। আর পুরো পরিবার সহ 71-এর মুক্তিযুদ্ধে তিনি অনেক বঞ্চনার মধ্যে পড়েছেন, পাখানাদার বাহিনীর অত্যাচারের মধ্যে পড়েছেন। আমরা আমি ফুলতলাতেই ছিলাম, ফুলতলাতেই থেকে ওখানে আমি চিরকালই যেখানে যত রকম বাধা বিপত্তি, যত উন্নয়নমূলক কাজ সবটাতেই থাকবার চেষ্টা করেছি। প্রত্যেক ক্ষেত্রেই আমি প্রশিক্ষণ নিয়েছি। আমার সিভিল ডিফেন্স ট্রেনিংটা ছিল 67 সালে। তো সেই অনুসারেই আমি মুক্তিযোদ্ধাদের সাথে ওই 11 নম্বর সেক্টরে ফুলতলাতে থেকে কাজ করেছি এবং তাদের সাথে গোপনে যোগাযোগ রাখা, গোপনে অস্ত্র সরবরাহ করা, খাবার সরবরাহ করা, আহত রোগীদের ফার্স্ট এইড দেওয়া ইত্যাদি অনেক কাজ করেছি। শেষ পর্যন্ত যখন পাক বাহিনীর লোকেরা এগুলো জানতে পারে, তখন এক পর্যায়ে আমার স্বামীকে, আমরা দুইজনে এই কাজটা করতাম। ওখানে আমি হেডমিস্ট্রেস ছিলাম, ফুলতলা বর্তমানে সরকারি গার্লস স্কুল যেটা, ওখানেই প্রতিষ্ঠাতা হেডমিস্ট্রেস আমি। তো ওখানে থেকে আমরা দুজনে এই কাজটা করতাম। এক সময় পাক বাহিনীর লোকেরা এটা জেনে ফেলে বা প্রচার হয়ে যায়, ফলে আমাদের দুজনকেই তুলে নিয়ে যায়। ওনাকে গুলি করবার জন্য নিচের ঘরে রাখে, আমাকে উপরের ঘরে রাজাকারদের ভিতরেই রাখে। তখন আমার ছোট্ট ছেলে পবিত্র বিশ্বাস কাজল, ও 6 মাসের বাচ্চা। তো তাকে আলাদা করে রেখে আমার যা বলতে নেই, এখন পাশবিক অত্যাচার করে। এক পর্যায়ে আমি অসুস্থ হলে যা হোক আমি বাসায় রেখে যায় ওরা। তার পরবর্তীতে আবারও এই আক্রমণটা করে। যা হোক আমি পাক বাহিনীর বিরুদ্ধে মানে মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করতে পারায় আমি গর্বিত, আমার পরিবার গর্বিত। শেষ পর্যায়ে আমি এখন আপনাদের সেই 8ই মার্চে যে সমাজ উন্নয়নে অসামান্য নারীর যে অবদান, সেই অবদানে আমি এই পুরস্কারটা লাভ করতে পেরে আমি গর্বিত, আমার পরিবার গর্বিত, আমার স্বামী গর্বিত। আমরা সবাই ভালো আছি, আপনারা ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো। আজকের অনুষ্ঠানটা আপনার জন্য খুবই সুন্দর এবং এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা, আজকের এই পর্বটি আপনার
সাফল্যের নামে উৎসর্গ করলাম। অনেক ধন্যবাদ। আমি এখনো এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত এবং এদের সাথেই আমি থাকি। আচ্ছা, আপনাকে দেখে এবং আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। আর আসলে আপনাদের জন্য আমরা গর্বিত। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আপনাদের আত্মত্যাগের জন্যই কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই আমি স্বীকৃতিটা পেয়েছি দিদি, আমি সেই জন্য আপনি ভালো থাকবেন। স্বীকৃতিটা লাভ করেছি ইতিমধ্যেই, যার জন্য আমি গর্বিত। আচ্ছা দিদি, আবার দেখা হবে নিশ্চয়ই, নিশ্চয়ই আবার দেখা হবে। সব ঠিকঠাক হোক, অনেক লম্বা কথা হবে স্টুডিওতে বসে। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। আচ্ছা, হ্যাঁ ম্যাম, উনি আমারও শিক্ষিকা, আমার স্কুল জীবনে ওনার কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আবার চলে যাব আমাদের নির্দিষ্ট ইসে। হ্যাঁ, এবার আসছে দীপালি মণ্ডল। বলেন, কেমন আছেন? ভালো, তোমরা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন, কি অসুবিধা? আমার অপারেশন করিলাম জরায়ুতে। আচ্ছা, সেই জরায়ু ফেলে দেওয়ার পরে এখন বুকে সমস্যা দেখা দেয় স্থানে। দিদি আগে বলেন, কত বছর আগে জরায়ু ফেলে দিলেন? জরায়ুতে কি সমস্যা ছিল? জরায়ুতে টিউমার হয়েছিল 3টে। আর 3টা টিউমার? হ্যাঁ, আর জল জমিল ওর উপরে। আচ্ছা, তাতে যন্ত্রণা করতো, ওই গাটা ফুলে উঠিল, জল জমিয়ে গেছিল, তাতে ফেলে দিয়ে আসে। তারপরে এখন স্তনে ব্যথা করে, শক্ত হয়ে যায়। আচ্ছা, আর প্রস্রাব ক্ষমতা কম হয়ে গেছে। প্রস্রাবের ক্ষমতা, শুধু জরায়ুটাই ফেলে দিছে না? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কয়জন? বাচ্চা 2টি। বড় হয়ে গেছে তো তারা? হ্যাঁ, আমার মেয়ে বিয়ে দিছি, নাতিপুতি হয়ে গেছে। নাতিপুতি হয়ে গেছে, এখন তার কোনো ঝামেলা নেই। এখন স্তন এখান থেকে এখানে স্তনে কি কোনো চাকা মতো লাগে? আপনি কি দেখেছেন নিজের? আমরা কিন্তু অনেক সময় মহিলাদেরকে শিখিয়ে দেই যে নিজের স্তন কিভাবে পরিষ্কার, কিভাবে চেক করতে হয়, পরীক্ষা করতে হয়। হ্যাঁ, তো আপনি কি দেখেছেন যে কোনো চাকা মতো কিছু মনে হয়? হ্যাঁ, বা চাকা মনে হয়? তাহলে আপনাকে একটু আপনার চিকিৎসকের কাছে যেতে হবে। ওনাকে দিয়ে পরীক্ষা করে একটু কনফার্ম হতে হবে যে আসলে এই চাকা আছে কিনা। হ্যাঁ, দরকার হলে পরীক্ষা করেছি, সেখানে পরীক্ষা করে চাকা টাকা হয়েছিল, ওরা ওষুধ দিয়েছে। কিন্তু কি বলেছে, মানে চাকা, মানে এটা কি ওই যে অনেক সময় বলে না যে টিউমার, এক রকমের টিউমার, একটা হলো দোষ আছে টিউমারে, আবার টিউমারটা দোষ নাই। ওষুধ খাবার পরে চাকাগুলো নরম হয়ে গেছিল। নরম হয়ে গেছে। এখন আর কোনো চাকা নাই? এখন আর কোনো চাকা নাই, তা মাঝে মধ্যে এরকম চাকা হয়ে পড়ে, আবার ব্যথা করে। আচ্ছা, তাহলে আপনার একটু যাওয়া দরকার। হ্যাঁ, শ্বাসকষ্ট আছে মারাত্মক। হ্যাঁ, স্তনের ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা একটু কেয়ারফুল হই, ঠিক আছে? কারণ স্তনে কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যান্সার জাতীয় সমস্যা দেখা দেয়, ঠিক আছে? এটা যেন না হয়, সেই ক্যান্সার জাতীয় প্রবলেম কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি স্তনের ক্যান্সারকে, বা আমরা অনেক আগেই এটাকে ধরতে পারি। স্তনে কোনো টিউমার আছে কিনা এটা কিন্তু অনেক আগেই আমরা ধরতে পারি। তো যেহেতু আপনার স্তনে ব্যথা হচ্ছে, আপাতত আপনি ব্যথার ওষুধ খান, নাপা ট্যাবলেট খান, কিন্তু আপনি আপনার খুলনাতে তো অনেক ভালো ভালো চিকিৎসা কেন্দ্র আছে, তো ওখানে গিয়ে একটু যিনি স্তন বিশেষজ্ঞ, ঠিক আছে, তাকে দিয়ে একটু আপনার স্তনটা পরীক্ষা করিয়ে নেন। উনি আপনার স্তনটা পরীক্ষা করে নেবে, দরকার হলে পরীক্ষা করতে পারে, আলট্রাসোনোগ্রাফি করতে পারে বা ম্যামোগ্রাফি করতে পারে, ঠিক আছে? যদি ওই পর্যায়ে লাগে তাহলে সেই পরীক্ষা করবে, কিন্তু এখন আপনি একটু চিকিৎসককে দেখিয়ে নেন, ঠিক আছে? হ্যাঁ, ওই তো খুলনাতে চিকিৎসা করাইছি, পরীক্ষা পরীক্ষা করে ওই ফতেমা হাসপাতালে আছে, ফতেমা নাকি আমাদের গ্রাম, সেখানে বিদেশি ডাক্তার শুধু, খালি মহিলা দেখে, মহিলারা শুধু। সেখান থেকে ওই পরীক্ষা টরীক্ষা করে ওরা ওষুধ দিল, ওষুধ খাইয়ে ওই নরম টরম হয়ে গেল। তা ওই কিছুদিন পরে আবার ওই ব্যথাটা ওঠে, কিছুদিন পরে। আরেকটা ব্যাপার হয়, অনেক সময় হয় কি শুনেন, স্তনে একটু পানি জমে, ঠিক আছে? ওটা কিন্তু মারাত্মক কিছু না, এটার কারণে কিন্তু অনেক সময় ব্যথা হয়। তো এই ধরনের কোনো সমস্যা আপনার আছে কিনা সেটা আপনার ডাক্তার আপনাকে দেখে বলে দিতে পারবে। আমরা কিন্তু এই এত দূর থেকে এই ধরনের চিকিৎসা দেওয়াটা ঠিক হবে না। দীপালি দি, এটা একটু
পরীক্ষা করে দেখে, পরীক্ষার হয়তো ওই যে একটা মেমোগ্রাফি বলে সেইটা করবে অথবা এক্সরে করবে, কিছু একটা করবে, করে সেইটা দেখে মানে ডাক্তার দেখে ওষুধটা দিবে। ঠিক আছে দিদি। প্রস্রাব ধরে রাখা ক্ষমতা কম হয়ে গেছে। আচ্ছা, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা। আর এটা আপনি একটা ওষুধ আমি লিখে দিচ্ছি, ইউকল 2, এটা সকালে একটা রাতে একটা, এটা আপনি আপাতত 1 মাস খান, 1 মাস খেয়ে দেখেন কি অবস্থা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর ডায়াবেটিসটা পরীক্ষা করে নিয়েন, আর প্রস্রাবের ইনফেকশন আছে কিনা সেটাও একটু পরীক্ষা করিয়ে নিতে হবে। আর ওই অশ্বর রোগ আছে মারাত্মক। ওই অশ্বর রোগের একটা প্রধান কারণ হচ্ছে পায়খানা কষা হওয়া, তো এটা যেন না হয় এই জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, খাবারের মধ্যে যেন শাকসবজি থাকে এবং পানি খেতে হবে। এই বছরটা বড় শ্বাসকষ্টতে প্রচুর, সেই বৈশাখ মাসের থেকে শ্বাসকষ্ট আর সারিনি, মাঝে মধ্যে মানে সকালে বিকেলে রাত্রি হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়িয়ে যায়। ইনহেলার নিয়েন, সালবিউটামল ইনহেলার, এটা নেবেন যখন আপনার শ্বাসকষ্ট হবে, 2 পাফ নিতে হবে। আর এই শ্বাসকষ্টজনিত রোগগুলো সাধারণত অ্যালার্জির কারণে হয়। কোন ধরনের অ্যালার্জি আপনার? অনেকে ঠান্ডার অ্যালার্জি থাকে, তাহলে ঠান্ডাগুলোকে অ্যাভয়েড করতে হবে। অনেকের কোনো খাবারের অ্যালার্জি থাকে, খাবার খালি এমনি কচু টসু এই জাতীয় খাবার খালি এমনি গালটাল গলাটালা, ধুলাবালির অ্যালার্জি থাকে, কিন্তু ধুলাবালিতেও কিন্তু শ্বাসকষ্ট, অনেকে ধুলাবালির মধ্যে গেলে শ্বাসকষ্ট হয়। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এই যে মাস্কের ব্যবহার, আমরা কিন্তু একটু অভ্যস্ত হয়ে গেছি মাস্কে, তো যেখানে ধুলাবালি আছে আপনি মাস্ক ব্যবহার করবেন। মানে এই যে আপনার এমনিতেও যাদের একটুখানি যে শ্বাসকষ্টের সমস্যা, হ্যাঁ, একটু ধুলোবালিতে গেলে শ্বাসকষ্টটা একটু বাড়ে। আর এই করোনার সময় অনেকে দেয় যে গরম লাগে, নাকে চুলকায়, অমুক করে, কিন্তু যারা শ্বাসকষ্টের রোগী আগে থেকে, যাদের আমরা যেটাকে বলি অনেক সময় আপনারা বলেন হাঁপানি, তারা যদি 20 বছর আগেও আছে হাঁপানি, 40 বছর বয়স, একটা নরম কাপড়ের তৈরি মাস্ক যদি সব সময় ব্যবহার করেন, বাইরে বের হওয়ার সময়, মানে এটা যদি অভ্যাস করে ফেলতে পারেন, যেমন ধরেন ঘোমটাটা দেন, ঘোমটাটা তো অভ্যাস। কেউ কি বলে ঘোমটা দিলে গরম লাগে? এটা তো বলে না। এইটাও একটা কাপড়ের মাস্ক একটা যদি ব্যবহার করতে পারেন, দেখেন নিজেই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে? হ্যাঁ, আমি জানি মানে ডাক্তার রুহি, এই অনুষ্ঠানে যেহেতু আপনি টিম মেম্বার, মানে আমি বলছি ওইভাবেই যে অনুষ্ঠানে আপনি এরকম করে সময় দেন, একটা অন্যরকম অনুভূতিও কাজ করে। প্রত্যন্ত এলাকায় মায়েরা বসেও থাকেন, আপনার মতো বড় চিকিৎসকদের হয়তো ঢাকায় এসে দেখানোর সুযোগ থাকে না, অনেকে বসে আছেন। আমরা দেখব সবাইকে, আপনি দেখবেন, আপনি কথা বলবেন। তবে নির্ধারিত যেই সময় থাকে একটি টিভি অনুষ্ঠানের, সেই সময়টুকুর মধ্যে আমাদের অনুষ্ঠানটুকু শেষ করতে হয়। কথা চালিয়ে যাব বরাবরের মতো। আমরা রূপরামপুর গ্রামে আছি, আর অরুন্ধতী মণ্ডলও থাকছেন রুহি জাকারিয়া। আগামী সপ্তাহে একই জায়গায় আবার দেখা হবে। বিদায় নিচ্ছি আজকে কানেক্টিং বাংলাদেশ থেকে।